লাডারডেলের ফ্লোরিডার ফোর্ট লাডারডেলের পম্পিনো বিচে। এখানে আমরা আজকে বসছি আমরা হিরণ ভাইয়ের সাথে। হিরণ ভাই আমেরিকাতে, এখানে ফ্লোরিডাতে প্রথমে উনি নিউ ইয়র্ক ছিলেন, নিউ ইয়র্ক থেকে এখানে ফ্লোরিডাতে আসছেন। উনি এখানে 24 বছর আমেরিকায় থাকেন। আমরা ওনার কাছ থেকে ওনার জীবনের গল্পটা শুনবো, যে উনি গাজীপুরের টঙ্গী থেকে আসছেন। ওনার বাড়ি অরিজিনালি গাজীপুরের টঙ্গীতে। ওনার নাম দেলোয়ার হোসেন হিরণ। উনি কীভাবে আমেরিকাতে এখানে আসলেন, ওনার এই চলার পথটা কীরকম ছিল, এটা আমরা শুনবো ওনার মুখ থেকে। যে আসলে এটা থেকে হয়তো আপনারা অনেকেই শুনতে পারবেন যে আসলে একটা লোক কিভাবে এই দেশে আসে বা আমেরিকাতে আসার জন্য কী কী করে এবং এখানে তার ভবিষ্যৎটা কীভাবে উনি তৈরি করেন। এটা থেকে হয়তো অনেকে অনেক কিছু শিখতে পারবেন। আমরা হিরণ ভাইয়ের কাছ থেকে শুনি এখন। দেলোয়ার হোসেন হিরণ। হিরণ ভাই বলেন আপনারা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম ভাই, নিউ ইয়র্ক থেকে আপনি আসছেন আমার এখানে বেড়াইতে। আমি খুবই খুশি হয়েছি। যাই হোক, আপনি তো আরও 3-4 দিন এখানে থাকবেন, তাই 3-4 দিন আমরা ফ্লোরিডার বিভিন্ন স্থানে আপনাকে নিয়ে যাবো। যাক, যে জন্য যে কথাটা আপনি উঠায় বলছেন, আমি আজকে আসলে আমার এই গল্পটা আমার জীবনে আজকে এই পর্যন্ত আসছে। আমি আজকে 24 বছর এখানে। ব্যক্তিগত জীবনে আমার 2 মেয়ে ডাক্তার, আর আমার এখানে বাড়ি মোটামুটি কথা ফ্লোরিডাতে আমি অলমোস্ট সেটেল। তো এই আমার এই চলতি পথে 24 বছরের চলতি পথে আমার জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করে। প্রথমে আমি মালয়েশিয়া গেছিলাম। আমরা তো আপনাকে থামার জন্য ধন্যবাদ। সরি, আমরা তো আপনার 24 বছরের গল্প তো এট এ টাইম এক জায়গায় শুনতে পারবো না। এই জন্য আমরা এখান থেকে শুরু করি। আগে প্রথমে বাংলাদেশ থেকে আপনি পড়াশোনা শেষ করার পরে ভালো স্কুলে পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ করার পরে কীভাবে মালয়েশিয়া গেলেন, থাইল্যান্ড হয়ে কীভাবে মালয়েশিয়া আসলেন। আমরা একটা পার্ট এখানে শুনবো, মালয়েশিয়া থেকে কীভাবে আমেরিকা আসলেন ওই পার্টটা আবার আলাদা শুনবো। যেহেতু 24 বছরের গল্প, আমরা আস্তে আস্তে করে শুনবো। তা আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াটা শুরু করেন। বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি আমি 1984 সালে ম্যাট্রিক পাস করছি ল্যাবরেটরি স্কুলে, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে। 1986 সালে ইন্টারমিডিয়েট পাস করছি বিএল কলেজ থেকে। আমার একটা স্বপ্ন ছিল আমার আমেরিকা যাবো, স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাবো, এই ছিল আমার স্বপ্ন ছিল। তারপর আমি ইন্টারমিডিয়েট 86 সালে পাস করার পর আমি বাংলাদেশে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে আমি প্রোফাইল করতেছিলাম। তাতে আমার যখন প্রোফাইল করা অবস্থায় আমার আরও অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়েছে। ওরা খুব সব হাই লেভেল ফ্যামিলিটি, হাই সোসাইটির লোক ছিল। তার ওদের সাথে পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে। তারপরে ওরা সবাই জর্জিয়া সাউথার্ন কলেজের I-20 নিচ্ছে, আমারও I-20 ছিল। ওদের দুজনেরই ভিসা হয়েছে, কারণ ওদের ফ্যামিলির সাপোর্টিং ছিল টাকা পয়সা। আমি যখন আপনার একটা মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, ওরা হয়তো উচ্চ মধ্যবিত্ত ছিল, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য বা ওদের সাপোর্টের জন্য ওরা চলে আসতে পারছে, আপনি আসতে পারেন না। তারপরে আসার পরে আমি মনোবল আমার একদম ভেঙে যায়, আমি মেন্টালি একদম ডিপ্রেস হয়ে যাই। বিভিন্ন তখন আমার চলাফেরার সঙ্গটা খুব খারাপ লেভেলে চলে গেছিল। তারপরে যে কোনো একটা কারণে হয়তো বিয়ে করতে হয়েছে আমার। বিয়ে করার পরে এখন আমার লাইবিলিটি আমার আরও বেড়ে গেছে। এখন আমার কিছু একটা করতে হবে। ওই প্রত্যয় নিয়ে তখন আমার এনি হাউ আই ক্যান ডু এনিথিং। ওই সময় আমার যে কোনো কিছু আমার করতে হবে, কারণ আমার সার্ভাইভ করার জন্য ফ্যামিলি, যেহেতু আগে আমি সিঙ্গেল ছিলাম, এখন আমার ফ্যামিলি বউ হয়ে গেছে। তারপরে যাও যে কোনোভাবে শুনলাম যে তখন মালয়েশিয়া যাওয়ার খুব ছিল, অল্প টাকায় মালয়েশিয়া যাওয়া যায়। তো আমার সাথে আমার কত সালের কথা? এটা 1990 সালের কথা। 90 সালে আমি মালয়েশিয়া যাওয়ার জন্য মেন্টালি প্রিপারেশন নিচ্ছি, এবং সাথে আমার আরও 2 বন্ধু ছিল। আমার এলাকারে আমার এক মামাতো ভাই, আর একজন ছিল আমার সম্পর্কে মামা হয়, আব্দুর রশিদ। তখন এরকম ইকোনমিক পজিশনটা আমার ছিল, আমার নিজের পাসপোর্ট বানানোরও আমার টাকা পয়সা ছিল না। ওই ফ্যামিলি থেকে আমি টোটালি বিচ্ছিন্ন হয়ে যাই যখন কি আমেরিকা, কারণ মেন্টালি আমি টোটালি ডিপ্রেস। আমার যত খারাপ সঙ্গ ছিল সব সাথে আমি তখন জড়িত হয়ে গেছি। যাক, তারপরে রশিদ নামে একজন ছিল, সে আমার মামা হয়। তো ও বললো যে ঠিক আছে, তাহলে আমি তখন আবার একটু মাস্টার মাইন্ডেড ছিলাম। সবাই আমাকে, কারণ আমি তো লেখাপড়া করছি, আমার বিভিন্ন সম্বন্ধে একটু শার্প ব্রেন ছিল, বুদ্ধির জন্য সবাই মনে করতো যে ওর কাছে গেলে একটা ভালো বুদ্ধি পাওয়া যাবে, যে কোনো সেটা খারাপ হোক ভালো, এনি কাইন্ডস অফ সলিউশন আমার কাছে ছিল। ব্রিলিয়ান্ট ছিলাম। আমি স্কুলে টিচারিও করছি, আমি ইন্টারমিডিয়েটের ছাত্রও পড়াইছি, আমি ভালো স্টুডেন্ট ছিলাম। যাই হোক, তখন আমার কাছে তখন আমি প্ল্যান বানাইছি তাহলে কীভাবে দেশের বাইরে যাওয়া যায়। তো প্রথমে আমার এক মামা ছিল, সে টাকা দিল 5,000 টাকা। ওই টাকা দিয়ে আমরা পাসপোর্ট বানাইছি, 3 জনের পাসপোর্ট বানাইছি। তখন ঢাকা মগবাজারে পাসপোর্ট অফিস ছিল। আচ্ছা, পাসপোর্ট দেওয়ার পরে এখন চিন্তা করি কীভাবে যাওয়া যায়। তখন প্রথমে প্ল্যান ছিল
বাংলাদেশ থেকে পাকিস্তান যাবো, ইন্ডিয়া যাবো, ইন্ডিয়াতে পাকিস্তান, পাকিস্তান থেকে ইরান, ইরান হয়ে ইউরোপে ঢুকবো, এই চিন্তা ভাবনা ছিল। ওই ম্যাপ দেখে সবকিছু আমি পর্যালোচনা করছি। করার পরে এখন তারপরে হঠাৎ করে একদিন শুনি যে টঙ্গী বাজার গেছি, আমার বাড়িতে টঙ্গীতে, টঙ্গী বাজার গেছি, আমার এক ফ্রেন্ড রশিদ ছিল ডিয়াবাড়ির, ও মালয়েশিয়া চলে গেল। এইটা শুনে আমার মাথার ভিতরে ঢুকলো যে কীভাবে ও মালয়েশিয়া চলে গেলো, তো আমারও মালয়েশিয়া যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, মালয়েশিয়া যাইতে হবে। ওর ভাইয়ের কাছে, ওর বড় ভাইয়ের সাথে দেখে, ওর টঙ্গী বাজারের দোকান ছিল, বললো যে এইভাবে মালয়েশিয়া চলে গেছে। তখন আমি বাসায় এসে একটা ম্যাপ কিনছি, ম্যাপ কিনে এনে ম্যাপ দেখতেছি কীভাবে মালয়েশিয়া যাবো। দেখলাম যে মালয়েশিয়া যেতে হলে মালয়েশিয়া বর্ডার ক্রস করে থাইল্যান্ড, শেয়ার করে সিঙ্গাপুরের বর্ডার, তাহলে এখন থাইল্যান্ড যেতে হবে। তাহলে আমি আমার মামাতো ভাই ওদের সাথে যোগাযোগ করলাম। তা যোগাযোগ করার পরে ওরা বললো যে ঠিক আছে, তাহলে তুই বুদ্ধি কর, আমরা মালয়েশিয়া যাবো। তাহলে কী করতে হবে, থাইল্যান্ডের ভিসা নিতে হবে। থাইল্যান্ডের ভিসা নিতে হবে, তখন থাইল্যান্ডের ভিসা নিলাম। না, তখন থাইল্যান্ডের পোর্ট এন্ট্রি ভিসা ছিল, তাহলে টিকিট কাটতে হবে। টিকিট কাটার টাকা, সেই টিকিট কাটার টাকা তো আমি জোগাড় করতে হবে। টিকিট কাটতে তখন 5,000 টাকা দিয়ে পাসপোর্ট করছিলাম, তো টিকিট কাটার টাকা নেই। তখন আমার এক মামাতো ভাই ছিল, ওর নাম মুশারফ। সে মুশারফ বললো যে ঠিক আছে, টিকিটের টাকা ব্যবস্থা আমি করবো, যেহেতু বুদ্ধি আমার টাকা পয়সা কম লাগবে, ইনভেস্ট ওরা করবো, বুদ্ধি আমার, এই ছিল প্ল্যান। তারপরে যাবো, তারপরে এখানে না বললেই চলে না। যখন মালয়েশিয়া যাবো 20,000 টাকা, তখন দেখলাম ব্রুক এয়ারলাইন্স চলে, ও ব্রুক এয়ারলাইন্সের টিকিট 13,000 টাকা। তো মুশারফ সে 20,000 টাকা জোগাড় করবে, তাহলে বাকি টাকা, এখন বাকি টাকার প্রবলেম। তখন আমার এক মামা ছিল আবুল আইসকান, সে মারা গেছে। আমি তার কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। আজকে সেই লাইসকান মামা যদি আমার হেল্প না করতো, হয়তো আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। এই সূত্রপাত ছিল আমার লাইসকা মামা। আমি তার কাছে চিরজীবন কৃতজ্ঞ, যতদিন বেঁচে থাকবো আমি তার যাক। সেই মামা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দুদিন যাবি, কত টাকা লাগবে? সে বললো, আমি বললাম মামা 20,000 টাকা লাগবে। মোশারফ জোগাড় করছে 20,000, তুমি 20,000 টাকা জোগাড় করলে আমরা মালয়েশিয়া যেতে পারতেছি। তখন 20,000 টাকা জোগাড়, সেই বললো যে ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তখন হোটেল সোনারগাঁয় 90 থেকে 20,000 টাকা তো তখন মোটামুটি নিম্ন মধ্যবিত্ত অনেক টাকা। তখন হোটেল সোনারগাঁতে ছিলাম। সোনারগাঁতে তখন ব্রুক এয়ারলাইন্সের অফিস, ব্রুক এয়ারলাইন্সের টিকিট কাটলাম। এই জায়গায় একটা কথা না বলে, আমার এই কথাটা এখনো মনে পড়ে। আমরা 3 জন গেছি, না আমি আর আমার মামাতো ভাই মুশারফ, আমরা 3 জন গেছি ওই ব্রুক এয়ারলাইন্সে। তা আমি তো সবসময় বাইরে ছিলাম, লেখাপড়া করছি, তা আমার পরনে প্যান্ট ছিল আর ওর পরনে লুঙ্গি ছিল। এখন আমার এই কথাটা এখন হাজি পায়, ওরে হোটেলে ঢুকতে দেন নাই, কারণ ওর লুঙ্গি পরা ছিল, বাইরে দাঁড়াইছিল, আমি ভিতরে ঢুকে গেছি। সেই কথাটা আজও আমার মনে পড়ে যে লুঙ্গির কারণে ওরে হোটেল সোনারগাঁয়ে ঢুকতে দেন। যাই হোক, টিকিট কাটার পরে টিকিট কাটলাম। টিকিট কাটার পরে আমরা চিন্তা ভাবনা করলাম, তাহলে এখন কি করবো। এখন তো হয়েছে, এখন যে রসিদ কথা বললাম, ওর তো আর টাকা জোগাড় হইলো না। তাহলে আমাদের যেই টাকা আছে, আমরা টিকিট কাটছি 40,000 টাকায়, দূরে টিকিট কাটছি 26,000। এখন বাকি রয়েছে যেই টাকা, এই টাকা ডলার কিনে আমাদের মালয়েশিয়া যাইতে হবে। তার মালয়েশিয়া যাইতে হবে, থাইল্যান্ডে আনো, ওইভাবে দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। আমরা থাইল্যান্ডে যাবেন, মালয়েশিয়ার জন্য আমরা প্রথমে থাইল্যান্ডে যাবো। থাইল্যান্ডে আমরা ব্রুক এয়ারলাইন্সের টিকিট, রয়্যাল ভুটান এয়ারলাইন্স, যেটা আপনার ব্যাংকক নিয়ে যাবে। হ্যাঁ, ব্যাংকক নিয়ে যাবে, ওরা ব্যাংকক যায়। ওদের টিকিটটা সবচেয়ে সস্তা ছিল, 13,000 টাকা রিটার্ন টিকিট। তো সেই টিকিটে আমরা ইউক্রেনে গেলাম। থাই ভিসা করলেন না, থাই ভিসা, তখন থাইল্যান্ডে পোর্ট এন্ট্রি ভিসা। আচ্ছা, হ্যাঁ। থাইল্যান্ডে তাহলে আমরা ফাইনালি দিনক্ষণ রেডি হয়ে গেল। আমরা ডিসেম্বরের কয় তারিখে, সেটা ছিল ডিসেম্বর মাসে, আমার দিনটা ঠিক মনে নাই, ডিসেম্বর মাসে ছিল। ডিসেম্বর মাসে আমরা রেডি হলাম। ওখানে আমরা প্লেনে এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্টে যাওয়ার পরে ওখানে আমার ট্যাক্সের টাকা লাগে, সেই ট্যাক্সের টাকাটাও আমার তখন জোগাড় ছিল। এবার কি উনি প্যান্ট পরে গেছে না? এইবার প্যান্ট পরে সেই প্যান্ট পরে গেছে। সেই ট্যাক্সের টাকাটা, এয়ারপোর্টে যে ট্যাক্স লাগে, সেই ট্যাক্সের টাকাটা আমার জানা ছিল না। তো সকালবেলা একজন আমার বললো তো ট্যাক্সের টাকা না, সেই ট্যাক্সের টাকাটা আমি তখন জোগাড় করতে পারি না। ট্রাভেল ট্যাক্স লাগে। সেই আমাদের এলাকারই একটা ইঞ্জিনিয়ার ভাই, ইঞ্জিনিয়ার সিদ্দিক হোসেন খান, সে বললো যাচ্ছে ঠিক আছে, আমি তোর ট্যাক্সের টাকাটা আমি দিয়ে দেবো। কারণ ওই মুহূর্তে, লাস্ট মুহূর্তে টাকা জোগাড় করার কোনো স্কোপ ছিল না। এন্ডের মধ্যে দুপুরবেলা ফ্লাইট, সকালবেলা যে ট্যাক্সের টাকা লাগে। যাই হোক, এইভাবে আমরা ঢাকা এয়ারপোর্টে গেলাম। ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পরে আমার বিয়েবাড়ির আমার উকিল শ্বশুর, সে লোক দিয়ে সে ইমিগ্রেশন ক্রস করে আমাদের দিল। এইভাবে আমরা তো ব্যাংকক রওনা হইলাম। এই হলো ব্যাংকক এয়ারপোর্টে যাওয়ার ঘটনা। এয়ারপোর্ট থেকে বেরোলাম, প্লেনের ভিতরে আমাদের সাথে আরো দুইজনের সাথে পরিচয় হয়েছে, যাদের আমার পাশাপাশি সিট ছিল। তা ওরা আগে মালয়েশিয়া ছিল, একবার গেছিল।
আচ্ছা, মানে ওরা জানে কিভাবে ওরা visa জানে দিতে কিভাবে হয়। রুটটা হয়। তাহলে প্লেনের ভিতরে আমার সাথে তো যখন ওরা বলছে যে ওরা দেশে থাকতে আপনারা জানতেন না যে ব্যাংকক থেকে কিভাবে মালয়েশিয়া যাবেন? কিভাবে মালয়েশিয়া যাওয়া যায়, আমরা শুধু জানতাম যাইতে হবে, ব্যাংকক শুধু যাবো, রওনা হয়ে ব্যাংকক গেছে। থেকে ট্রেনে হাজজাই যাইতে হয়, হাজজাই থেকে বর্ডারে যাইতে হয়, বর্ডারে গেলে এটা ওইখানে পরে লোক জানছেন আছে আর কি, হ্যাঁ। পাওয়া যাবে। কিন্তু এক্স্যাক্টলি আমরা লোক পাই নাই যে আমাদের সরাসরি আমাদের হেল্প করবে। তো আল্লাহর কি রম, আমরা প্লেনের ভিতরে সে লোকটা পেয়ে গেছি। উনি যাবে ওই রাস্তায়, সেম রাস্তায় আপনার সেম রাস্তায় সে যাবে, আমরাও সেম রাস্তায় Just যাবো। আপনারা আমাদের সাথে ওদের বাড়ি ছিল কুমিল্লা, আচ্ছা আচ্ছা ওই লোকটার বাড়ি ছিল কুমিল্লা, আরেকজনের বাড়ি ছিল নরসিংদী। আচ্ছা তো ওই দুই ছেলে, তাহলে এখন আমরা দুইজন, আমি আর আমার মামাতো ভাই মুশারফ, আর ওই দুইজনে চারজন একটা ফ্রেন্ড, একটা গ্রুপ হয়ে গেল। আচ্ছা গ্রুপ হয়ে গেলাম, তাহলে আমরা চারজন কি গেলাম, আমরা চারজন প্রথমে ব্যাংকক গেলাম। ব্যাংককে তখন 90 ডেজের ভিসা দেয়, 4 ডে ভিসা। আমাদের ভিসা দিল, ভিসা নিলাম। ভিসা নেওয়ার পরে আমরা তো চারজন মিলে ট্যাক্সি নিয়ে আমরা পাওরাত চলে গেলাম। ইমিগ্রেশন তেমন কিছু জিজ্ঞেস করেন না, তখন ব্যাংকক ইমিগ্রেশনে তেমন কিছু ছিল না। তখন আমরা চলে গেলাম পাওরাত, ওখানে বাঙালি মানে থাকে। এখন তো আপনি গাইড পেয়ে গেছেন যে কিভাবে কিভাবে যাইতে হয়, যেহেতু লোক ও পেয়ে আমাদের গেছেন। সাথে করে নিয়ে চলে গেল পাওরাত। যাই কোইন্সিডেন্ট, হ্যাঁ বের হইতে হয়, বের হইলে এখন একটা ব্যবস্থা বের হয়ে যায়। আমরা পাওরাত চলে গেলাম। পাওরাত চলে যাওয়ার পরে পরের দিন ও আমাদের নিয়ে গেল, কারণ ওই এখন সব আমাদের গাইড করতেছে। আচ্ছা সেই কুমিল্লার ছেলেটা, ও আগে মালয়েশিয়ায় ছিল, কুমিল্লার লোক কিন্তু কাজ করে না, ভালো কাজ ভালো কাজও করে। আমি কুমিল্লা এবং যশোরের লোকের কাছে, বরিশালের লোকের কাছে খুবই কৃতজ্ঞ। হ্যাঁ তারপরে এই গেল, তারপরে আমরা ওখান থেকে ট্রেনের টিকিট কাটলাম, ট্রেনের টিকিট কেটে হাজজায় গেলাম। হাজজায় যাওয়ার পরে হাজজায় নিয়ে গেল, হোটেলে নিয়ে গেল, ও তো সবই রাস্তাঘাট চিনে নিয়ে গেল। তখন ওইখানে গিয়ে আমরা শুনলাম যে হোসেন নামে এক বার্মিজ ছিল, সে বার্মিজ মালয়েশিয়া লোক। আচ্ছা আচ্ছা সে $300 নেয়, US ডলার নেয়, 300 করে নেয়, সে ভিসা করে দেয়। সে আমাদের সাথে কথা ছিল, আমাদের 1 মাসের ভিসা করে সে আমাদের মালয়েশিয়া পাঠাবে। তখন আমরা হাজ যাইতেছিলাম। তো এখন হাজ যাইতে, তাহলে প্রথমে ওই টাকা আমি বার্মিজকে দিয়ে দিলাম। বার্মিজকে দেওয়ার পরে ওর সাথে তো কথা ছিল, ওইভাবে কন্ট্যাক্ট ছিল, ও ভিসা করে আমাদের মালয়েশিয়া পাঠিয়ে দেবো। তো মালয়েশিয়া পাঠিয়ে দেবো, তা 3 দিন অপেক্ষা করলাম। 3 দিন অপেক্ষা করার পরে একদিন সন্ধ্যায় ও আসলো, এসে বললো যে ব্যাপার, তোরা রেডি হতে, তোদের মালয়েশিয়া যেতে হবে। তো ঠিক আছে, ওরা আমাদের একটা মাইক্রো দিয়ে নিয়ে গেল। মাইক্রোতে আমরা 17 জন ছিলাম। মাইক্রোর ওদিন প্রচণ্ড বৃষ্টি ছিল। তা দুর্ভাগ্যবশত এটা বলতে হয়, এটা আমার আল্লাহর সঙ্গে আমাদের ভাগ্যের ব্যাপার। গাড়িটা একটা বিশাল অ্যাক্সিডেন্ট করে এবং ড্রাইভার অতি দ্রুত গাড়ি চালাচ্ছিল এবং এটা কয়েকবার ফোল্ডিং করে এটা সোজা হয়। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, আমরা কেউ আহত হইনি। পরে আরেকটা গাড়ি আসলো, গাড়ি এসে আমাদের নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ও মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে নিয়ে আমাদের পাসপোর্ট দিয়ে দিল। পাসপোর্ট দেওয়ার পরে ওরা বললো যে দিতে, ও আমাদের এইভাবে মালয়েশিয়া নিয়ে গেল। মালয়েশিয়া নিয়ে ওরা এলোরেস্টারে পৌঁছে দিল। আরেক লোক আছে, সে আমাদের নিয়ে এলোরেস্টারে পৌঁছে দিল। এই হলো আমাদের ব্যাংকক হাজজাই থেকে মালয়েশিয়া যাওয়ার গল্প। এবং মালয়েশিয়া থেকে পরে এলোরেস্টার থেকে পরে আমাদের সাথে আরও আমার 2 বন্ধু ছিল, যাদের সাথে আমাদের ব্যাংকে আগেই বলেছিলাম যে আমার পরিচয় ছিল প্লেনে। ও সাথে নিয়ে, ও তো পুরানো, ও আগে মালয়েশিয়া ছিল, মালয় ভাষাও বলতে পারে। ও আমাদের সাথে করে নিয়ে চলে গেছে ত্রিঙ্গানোতে চলে গেল। ত্রিঙ্গানোতে চলে যাওয়ার পরে ওইখানে তো ওই জায়গায় একটা ত্রিঙ্গানো, তখন মালয়েশিয়া মাত্র নতুন গ্যাস খনি পাইছে, এটা সাউথ চায়না সিতে। ওইখানে ওই গ্যাসটার একটা টার্মিনাল করতেছিল ওরা। ওইখানে কেবল টানার কাজের জন্য এক বাঙালি কন্ট্রাক্টর ছিল। তো ওর সাথে মনে আগে ওর পরিচয় ছিল, ওই আমার সাথে যে ছেলেটা, কুমিল্লার ছেলেটা, তা সেই নেওয়া যাওয়ার পরে ওখানে কাজ দিল। তো ওখানে অল্প কয়েকদিন কাজ করার পরে এখন আমি তো আমার বন্ধুর ঠিকানা ডিয়াবাড়ি রশিদ, ওর ঠিকানা নিয়ে আমি তো আসছি, আমি যাবো কুয়ালালামপুরে যাবো। তো আমার ওই মামাতো ভাই মুশারফ, সে বললো যে না, ও এখন যাবে না, ও তাহলে আমার বললো তাহলে তুই চলে যা। তাহলে আমার রাত্রে বাসের টিকিট কেটে দিল। আমি ক্লাং চলে গেলাম। ক্লাং চলে যাওয়ার পরে যাই হোক, ও ঠিকানাটা ভুল ছিল। ও আমাকে যেই ঠিকানাটা দিচ্ছে সেই ঠিকানায় ও থাকে না, সেটা ও চিঠির ঠিকানা, যা করে পাই না। এদিকে আমার কাছে টাকা পয়সা ছিল না। আমি অনেক কষ্ট করছি মালয়েশিয়া ওই দিন, মানে আমি খুবই হতাশা হয়ে গেছিলাম, কারণ বিদেশের বাড়িতে যার ঠিকানা নিয়ে এসেছি তাকে চিনি না। আর তখন তো মালয়েশিয়া এত লোকজন ছিল না, হাতে গোনা কয়েকজন লোকজন ছিল। যাই হোক, তারপরে আমি ওখানে রাত্রে টাকা নেই, পরে কী করবো, রাত্রে পার্কে ছিলাম। ওই একটা পার্কে ছিল পাশেই, ক্লাংয়ে একটা পার্ক ছিল, সেই পার্কে ছিলাম। আর অল্প কয়েকটা টাকা ছিল, সেই টাকা দিয়ে কালকে পরের দিন সকালবেলা বাসে উঠলাম। বাসে উঠে গিয়ে দেখতেছিলাম যে তখন মনটা এরকম ছিল যে কোনো কিছুর বিনিময়ে আমার কাজ নিতে হবে। যাই হোক, একটা কনস্ট্রাকশন সাইডে গিয়ে গেছি। যাওয়ার পরে কনস্ট্রাকশন সাইডে একটা কাজ পাই। কাজ পাওয়ার পরে আমার মনের ভিতরে একটু আশার সঞ্চয় হয়ে যাক, অ্যাটলিস্ট
না খেয়ে মানে খাওয়াই কষ্ট হতে হবে না, খাওয়ার একটা পাবো। যা বিশাল বড় একটা আশা সঞ্চয় মানে বাঙালি হাতে পেয়ে এই বিদেশের বাড়িতে, এই কথা যারা বিদেশে না গেছেন তারা কেউ বুঝতে পারবে না যে বিদেশের ভিতরে একটু দেশি লোক, তখন আর ওই কে চিটাগাং কুমিল্লা নরসিংদী কোনো নেই, এই সব দেশি পেলে মানে মনটা বিশাল বড় হয়ে যায়। যাই হোক ওইখান থেকে কিছুদিন কাজ করলাম, কিছুদিন কাজ করার পরে তখন মোটামুটি কথা একটু মালয় ভাষাটাও এক্সপার্ট হয়ে গেছি, বই কিনে মালয় ভাষা শিখছি। আমার খুব ইচ্ছা ছিল আর কি। তো ওই মালয়েশিয়ায় ইংরেজি ভাষার তেমন একটা প্রাধান্য ছিল না, যে মালয় ভাষা বলতে পারে সেই ওই জায়গায় ভালো কাজ পায়, ভালো জব পায়। যাই হোক 3 মাস পরে আমার খুঁজতে খুঁজতে ওই বন্ধুর সাথে দেখা হচ্ছে, যার ঠিকানা নিয়ে আমি ক্লাঙে গেছিলাম। তা যাওয়ার পরে ওর সাথে দেখা হলো। তা যাই হোক ওর কাছে গেলাম, যাওয়ার পরে মোটামুটি কথা আমি ওর কাছে ওই কনস্ট্রাকশনের কাজ ছেড়ে দিছি। আর বাই দ্য ওয়ে একটা কথা বলি, যে যেই লোককে আমার কাজ দিছিল মালয়েশিয়া প্রথম, তাকেও আমি পরবর্তীতে আমি কাজ দিছি। আমার কাছে সে কাজের জন্য আসছিল, যা কাজ দিছি। যাই হোক রশিদে পাওয়ার পরে মালয়েশিয়া অনেক ধরনের কাজ করছি, ওয়েল্ডিংয়ের কাজ করছি, ওয়ার্কশপে বিভিন্ন কাজ করছি আমি। কাজ করার পরে তারপরে আর ওখানে মন যায় না, আমার তো টার্গেট ছিল আমেরিকা যাবে, তাহলে আমার তো মালয়েশিয়া পর্যন্ত তো আর আমার টার্গেট না, আমার যে কোনো কিছুর বিনিময়ে মালয়েশিয়া যেতে হবে। তা মালয়েশিয়া যাওয়ার জন্য তাহলে কী করতে হবে, তাহলে তো আমার এই মালয়েশিয়া বসে থাকলে আমেরিকা যেতে হবে, তাহলে তো মালয়েশিয়া বসে থাকা তো চলবে না। তাহলে কী করতে হবে, তাহলে আমার আবার নতুন একটা চিন্তা ভাবনা করতে কীভাবে আমি আগে যাবো। আর বাই দ্য ওয়ে আমার সেই মামাতো ভাই সেই তৃঙ্গানোতেই পড়ে আছে, ও আর এদিকে আসে নাই, ওর সাথে আমার আর তেমন একটা যোগাযোগ হয় না। পরবর্তীতে হয়েছে, কারণ মালয়েশিয়া আমি প্রায় 1996 সাল পর্যন্ত আমি মালয়েশিয়া ছিলাম, 90 থেকে 96 সাল পর্যন্ত মালয়েশিয়া ছিলাম। আর এর মাঝখানে বাংলাদেশে গেছি, তখন আবার বাংলাদেশে লাগেজ ব্যবসা খুব ছিল। তখন ওই ঢাকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে জিনিস কি জন্য একজনে বলছিল যে, কারণ তখন বয়স অল্প ছিল, অল্প বয়সে আমেরিকার ভিসা হয় না, ট্যুরিস্ট ভিসা পাইতে হলে পাসপোর্টটা একটু ভারী হইতে হয়। ভারী হইতে বিভিন্ন পাসপোর্ট ভারী বলতে এখানে বুঝাচ্ছি যে যত বেশি দেশে ভ্রমণ করবো তত পাসপোর্টের ওয়েটটা তত বাড়ে। তো যার কারণে তখন আমি বাইসে নিলাম যে কোনো কিছু বিনিময়, তাহলে আমার পাসপোর্টটা রেখে দিতে হবে। তা লাগেজ ব্যবসা শুরু করলাম। আর এই লাগেজ ব্যবসায় আমার এই মাহবুব ভাই ছিল, বরিশালের মাহবুব ভাই, সে আমার খুব হেল্প করছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে মাল কিনে নিয়ে আসতাম, সিঙ্গাপুর থেকে ইলেকট্রনিক্স মাল কিনে নিয়ে আসতাম, আর থাইল্যান্ড থেকে জিন্সের প্যান্ট, কাপড় এগুলো লাগেজ করে নিয়ে আসতাম। এই ব্যবসা কোনো সময় ভালো ব্যবসা ছিল, কোনো সময় ভালো ব্যবসা ছিল না। ওই কাস্টম দিলে কোনো ব্যবসা নেই, আর যদি কাস্টমকে ফাঁকি দিয়ে নিতে পারতাম তাহলে একটা ভালো ব্যবসা হতো। যাক এইভাবে চললো। এইভাবে চলতে চলতে মোটামুটি পাসপোর্টটাই বেরিয়েছে। এখন টার্গেট হলো কীভাবে আমেরিকার ভিসা করবো। তা আজকে আমি এই পর্যন্তই আপনাদের সাথে মালয়েশিয়া, ঢাকা থেকে প্রথম ব্যাংকক থেকে মালয়েশিয়ার কর্মজীবন, এবং কর্মজীবন থেকে আমি আমেরিকার ভিসা কীভাবে নিলাম, এই বিষয়টি আজকে এই পর্যন্তই আমি আপনাদের শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে আমি আমেরিকার ভিসা নিয়েছি, এবং কীভাবে আমি আমেরিকা পৌঁছলাম, আর আমেরিকার এই স্ট্রাগল, আমেরিকা গিয়েও আমি অনেক স্ট্রাগল করছি। সেই স্ট্রাগলের কথা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাকে করবেন। আর আপনাদের সাবস্ক্রাইব করতে বলবেন না। আর পেজে বেল আছে, বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা এটা পেয়ে যাবেন। আশা করি এতক্ষণ সবাই আমার ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।